পরমাকে সুস্থ করে নিয়ে সবাই বাড়িতে ফিরে আসে এবং তখনই আমরা দেখতে পাচ্ছি গায়ত্রী চৌধুরী বলছে যে পরমাকে বরণ করে ঘরে নিয়ে আসা হবে। তাই জন্য এদিকে সুনন্দাকে পাঠানো হয়েছে। সুনন্দা সুন্দর করে বরণ করে আস্তে আস্তে করে কিন্তু পরমাকে ঘরের মধ্যে প্রবেশ করায় এবং এইটা দেখে কিন্তু জ্বলুনিতে জ্বলে যাচ্ছে একেবারে ওই এটা দেখে জ্বলুনিতে জ্বলে যাচ্ছে একেবারে সঞ্চারী। সঞ্চারী মনে মনে ভাবছে আমি সেটা যেটা চেয়েছিলাম সেটা হলো না, উল্টোটাই হলো। ওই পরমা আবার সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসছে। তার আর মানে কি বলবো, তার আর কষ্টে একেবারে বুকটা ভেঙে যাচ্ছে। এইদিকে তখন আমরা দেখতে পাচ্ছি তখনই সেখানে সুদীপা চলে আসে এবং সুদীপা এসে বলতে লাগে পরমা তুমি কেমন আছো, কি করছো? তখন সেখানে বড়মা বলতে লাগে সুদীপা তুমি আমার বড় বৌমাকে বাঁচিয়েছো ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি আমাদের একটুও ফোন করে জানাবে না? তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি সঞ্চারী বলতে লাগে ও ফোন করবে কি করে, ও তো বাইরের একটা স্যারকে ডেকে নিয়ে এসেছিল, ওই যে কলেজের প্রফেসর এসেই তো আর কি টেনে টেনে নিয়ে গেল, দুজনা মিলে নিয়ে গেল। আর এমন কথা শুনতে কিন্তু অংশু থেকে শুরু করে বড়মা থেকে শুরু করে সবাই একেবারে সুদীপার ওপরে ক্ষোভে ফেটে পড়ে যে কেন কেন সুদীপা তুমি আমাদের কাউকে জানাওনি, আমাদের কিচ্ছু বলোনি, অথচ বাইরের একটা প্রফেসরকে নিয়ে ঘরের মধ্যে ঢুকলে এবং তাকে নিয়ে তুমি হাসপাতালে চলে গেলে। আর এমন কথা শুনতেই কিন্তু ওদিক থেকে অভ্র বলতে লাগে থাক না মা, এখন এইসব কথা এখন কেন হচ্ছে? পরমা অসুস্থ রয়েছে, ওকে আগে ভালো করে বিশ্রামের ব্যবস্থা করি, তারপরে আমি সেইগুলো করছি। এদিকে পরমা বিষয়টা মুখ ধরে বলতে লাগে আমার এখন ভালো লাগছে না এসব কথা, আপনারা প্লিজ থামবেন। তখন সেখানে অংশুর রাগ দেখে কে, অংশু প্রচন্ড উদ্বেগ নিয়ে বলতে লাগে তোমাকে তোমাকে বলছি সুদীপা, তুমি বাইরের একটা লোককে এই দুদিন কলেজে যেতে পারোনি তাকে নিয়ে তুমি ঘরে ঢুকলে, আর কোনো লোক পেলে না, আমাদেরকে কোনো খোঁজ খবর দিলে না? জানো বৌদি ওই মেয়েটা, এই মেয়েটার যে মতলব সেটা কিন্তু আমি ভালো রকম বুঝতে পারছি। এই থানাতে ফোন করেছিল কে? থানাতে নিশ্চয়ই এখান থেকে ফোন গিয়েছিল, বাইরের কোনো লোক ফোন করেছিল। অন্যদিকে যখন সুদীপাকে এরকম করে থ্রেট করা হচ্ছে তখন সেখানে দেখতে পাচ্ছি যে পরমার বাবা সে কিন্তু মনে মনে ভাবছে সুদীপার সেই পিসিমণির কথা। না না না, সুদীপার কোনো অপমান হলে, সুদীপার কোনো লাঞ্ছিত বঞ্চিত হলে, সুদীপা অসুখী হলে তাহলে কিন্তু তার মেয়ে যে অনাথ সে কিন্তু প্রকাশ করে দেবে। এই মনে মনে করতে করতে সে বলতে লাগে না সুদীপাকে আমাকে বাঁচাতে হবে, সুদীপার পাশে গিয়ে দাঁড়াতে হবে। এই বলে সে সামনের দিকে এগিয়ে যায়। হঠাৎ করে দেখতে পাচ্ছি যে বলতে লাগে যে অংশুবাবু আমার কথা একটু শুনুন, আমার মেয়েকে সুদীপা কত কষ্ট করে বাঁচিয়েছে, ও যদি ওই মুহূর্তে ওরকমভাবে না বাঁচাতো তাহলে আমার মেয়েটা হয়তো বাঁচতো না। তাই আমি আপনার কাছে ক্ষমা চাইছি, সুদীপাকে আপনারা ক্ষমা করে দিন, এই বিষয়গুলো নিয়ে আর নাড়াচাড়া করবেন না। এদিকে তখন পরমা বলতে লাগে হ্যাঁ আমার বাবা ঠিকই বলেছে, সুদীপাকে ক্ষমা করে দাও। কিন্তু এদিকে বড়মা বলতে লাগে না, এদিকে অংশ বলতে লাগে না না না, এর হতে পারে না, শাস্তি ওকে পেতেই হবে। আর এদিক থেকে দেখতে পাচ্ছি তখন রূপা বলতে লাগে হ্যাঁ ফোন করেছিল একটা মহিলা ফোন করেছিল, ফোন করেছিল, সঞ্চয়ের দিকে অঙ্গুলি নির্দেশ করে। আর এদিকে তখন দেখতে পাচ্ছি অংশ বলতে লাগে শাস্তি পেতেই হবে। তখন সুনন্দা বলতে লাগে এই ফ্যামিলিতে শুধু শাস্তি। অংশু তখন ছাড়তে চায় না, আর অংশু তখন বলতে লাগে দেখেছো বৌদি, এই সুদীপা একেবারে সেই কলেজের প্রফেসর থেকে শুরু করে একেবারে ঘরের বেড পর্যন্ত সেই স্যারকে নিয়ে এসেছে। আর এমন কথা শুনতে সুদীপা প্রচন্ড চিৎকার করে ওঠে আর বলতে লাগে ফোন টোনগুলো সব এই করেছে, এখান থেকে ফোনটা গিয়েছে, বাইরের কোনো লোক ফোন করিয়েছে। তখন সেখানে আদিত্য এসে দাঁড়ায় বলতে লাগে না ও ফোন করেনি, এখান থেকে কেউ ফোন করেনি, আমার কাছে তার রেকর্ড রয়েছে। আর আদিত্যের মুখে এমন কথা শুনতেই কিন্তু ওদিক থেকে সঞ্চারী মনে মনে ভাবতে লাগে ঠাকুর এই যাত্রায় তুমি আমাকে বাঁচিয়ে দাও। তখন সেখানে ওদিক থেকে আদিত্য বলতে লাগে যে ফোন করেছিল সেই ফোনের রেকর্ড কিন্তু আমাদের ওখানে রয়েছে, ফোন যে করেছিল সে কিন্তু বাইরের কোনো লোক নেই, একটা মহিলা আমাদের বাড়িতে ফোন করেছিল, আমাদের থানায় ফোন করেছিল। আর এমন কথা শুনতে ওদিক থেকে আবার রূপা বলতে লাগে ফোন করেছিল এই মেয়েটা, এই পাঁচই বদমাইশ মেয়েটা ফোন করেছিল। তখন সেখানে সঞ্চারী এগিয়ে আসেন বলতে লাগে এই মাথাটা খারাপ, এর সেই ওষুধগুলো খাওয়ানো হয়নি তো তাই সে ভুলভাল বকছে, আমি যাই, আমি গিয়ে খাবারটা খাইয়ে নিয়ে আসি, আমি ওষুধটা খাইয়ে নিয়ে আসি। তখন সেখানে রূপা আবার বলতে লাগে হ্যাঁ আমি সত্যি বলছি, ফোন করেছিল পুলিশে, ফোন করেছিল থানাতে। আর এমন কথা শুনতেই কিন্তু সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এদিকে তখন আদিত্য মনে মনে ভাবতে লাগে এই মহিলা কি সত্যিই মাথা খারাপ হয়ে গেছে, বা সত্যিই কি ওষুধ খাওয়া হয়নি বলে এরকম বলছে, নাকি সত্যিই জানে এই বিষয়টা। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি বড়মা বলতে লাগে আদিত্য বাহ, তোর তো কথা তাহলে তুই বলতে পারিস তাই না, তুই কথা বলতেই পারিস, তাহলে তুই থানায় চুপ করেছিলিস কেন? হ্যাঁ আমাদের এই যে থানায় ধরে নিয়ে গেল, তোর সামন থেকে তোর বড় মা তোর দাদাকে থানায় ধরে নিয়ে গেল, তুই কোনো কথা বললি না, তুই এখন তোর স্ত্রীকে কথা বলা হচ্ছে বলে তুই এখানে কথা বলতে এসেছিস তাই না? তখন সেখানে আদিত্য বলতে লাগে দেখো বড় মা আমার কিছু করার ছিল না, আমার এখতিয়ারের বাইরে ছিল। এদিক থেকে তখন আমরা দেখতে পাচ্ছি যে অভ্র প্রচন্ড চিৎকার করতে লাগে হ্যাঁ তোর এখতিয়ারের বাইরে ছিল তাই না, তোর কিচ্ছু করার ছিল না, তোর সামনে দিয়ে আমাকে আমার মাকে থানায় পুলিশে টানতে ধরে নিয়ে গেল, তুই সেখানে নীরব নিতর হয়ে দাঁড়িয়ে রইলি, তুই কিচ্ছু করলি না, তোর কিচ্ছু করার ছিল না। এই বলে অভ্র তার ক্ষোভটাকে উগরে দিতে শুরু করে দেয়। তখন সঞ্চারীর মনটা একেবারে হাসিতে খুশিতে বলে ওঠে বাহ ভালোই হচ্ছে। এদিকে তখন বড় মা এগিয়ে আসে আদিত্যের কাছে, এগিয়ে এসে বলতে লাগে আদিত্য
আদিত্য, তুই বাবা তোকে আমার ছেলের থেকেও তোকে বেশি ভালো করে বেশি ভালোবেসে মানুষ করেছি বাবা, তোর কিচ্ছু করার ছিল না, তোর সামনে দিয়ে আদিত্য আমাদের টানতে টানতে নিয়ে গেল। তুই কি চাইছিলিস সেটাই, যে আমরা শাস্তি পাই, বড় মা এবং বড়দা শাস্তি পাক, তুই সেটাই চাইছিলিস তাই না, সেটাই চাইছিলিস। তখন সেখানে আদিত্যর কাছে আবার অভ্র চলে আসে। অভ্র এসে বলতে লাগে, হ্যাঁ আদিত্য, তোর কিচ্ছু করার ছিল না তাই না, তোর কিচ্ছু করার ছিল না, তুই একেবারে নীরব নিতার হয়ে দাঁড়িয়েছিলিস আর আমাদেরকে এরকম ভাবে শাস্তি পাওয়ার যোগ্যর মধ্যে রেখে দিয়েছিলিস। তখন সেখানে সুনন্দা বলতে লাগে, অভ্র তুমি কেন এরকম করে বলছো বলো তো। তখন সেখানে অভ্র বলতে লাগে, হ্যাঁ কাকিমণি আমি ঠিকই বলেছি, ও দাঁড়িয়েছিল নীরব নিতার হয়ে আর আমাদের টানতে টানতে আমি কতবার রিকোয়েস্ট করেছি, আদিত্য আমাকে একটু থাকতে দে, আমাকে পরমা সুস্থ হওয়া পর্যন্ত আমাকে থাকতে দে, কিন্তু ও থাকতে দেয়নি। এদিকে তখন আদিত্য বলতে লাগে, আদিত্য প্রচন্ড রেগে যায়, বলতে লাগে আমার কিছু করার ছিল না, আমার এখতিয়ারের বাইরে ছিল, তোমরা কেন বোঝার চেষ্টা করছো না। আচ্ছা ঠিক আছে, আমি যদি নীরব নিতর হয়ে দাঁড়িয়ে থেকে যদি অন্যায় করে থাকি তাহলে আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও। এদিকে তখন দীপা মুখটা খোলে না, সুদীপা মুখটা খোলে না, এরকম করতে গেলে হবে না। তখন সেখানে সুদীপা বলতে লাগে, কেন উনি কি করতেন, উনি কি করতেন, উনি কি করতেন বলেন, আপনারা বলেন উনি কি করতেন। তখন অংশু বলতে লাগে, এই মেয়ে, এই 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 তুমি কথা কম বলো, তুমি কথা কম বলো, আমাদের মধ্যে কোনো কথা বলতে আসবে না। এদিকে তখন আদিত্য বলতে লাগে, সুদীপা আপনি থামুন। কিন্তু সুদীপা বলতে লাগে, না আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন, আমাকে অবশ্যই বলতে দিন, কেন কি করতেন উনি। বড়দা আপনি তো দেশের কাজের মধ্যে রয়েছেন তাই না, আপনি দেশের সেবা করছেন, এখন যদি এরকম পরিস্থিতি চলে আসে যে আপনার ভাইয়ের সঙ্গে আপনাকে যুদ্ধ করতে হবে, আপনি কি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন? আপনারও তো নিজস্ব নিয়ম আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, তাহলে আপনি কি সেটা করতেন? তখন সেখানে অভ্র চুপ হয়ে যায় এবং সবাই মিলে চুপ হয়ে যায়। তখন সেখানে সুদীপা বলতে লাগে, হ্যাঁ আমি বলছি ওনার কিছু করার ছিল না, আমি বলছি আমি ছোটবেলা থেকে দেখে এসেছি প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব লিমিট রয়েছে, সেই লিমিটের মধ্যে সেই লিমিটের বাইরে সে যেতে পারে না। উনি কি করতেন, সবার বিরুদ্ধে গিয়ে কাজ করতেন, ওই ইউনিফর্মটার মূল্যটাই কি শেষ করে দিতেন? ওই ইউনিফর্মটা যখন থেকে উনি পড়েছেন তখন ওনার দায়িত্ব কর্তব্য সবকিছু আলাদা হয়ে গেছে। সেখানে উনি তো ঠিকই করেছেন, উনি তো অন্যায়ের পথে যাননি, উনি তো ন্যায়ের পথে গিয়েছিলেন এবং সবকিছুকে ঠিক করে নিলেন। ওই পরমাব সুস্থ হয়ে গেলে তো সবাই ছাড়া পেতেন, তাহলে আপনারা কেন ওনাকে দোষারোপ করছেন? এই দোষ তো আমারই রয়েছে তাই না, দোষ আমি করেছি, তাহলে আমাকে শাস্তি দিন। হ্যাঁ হ্যাঁ আমি ডেকে এনেছিলাম, আমি আমার স্যারকে ডেকে নিয়েছিলাম, তখন আমি কি করবো ওই পরিস্থিতিতে, আমার কিছু করার ছিল না, আমার শুধু মিস্টার চৌধুরী ছাড়া আর কারোর ফোন নম্বর ছিল না, আমি ওনাকে অনেকবার ফোন করেছি কিন্তু উনি ফোন রিসিভ করেনি। তখন আমি পাগলের মতো ছুটছি, পরমার জীবন বাঁচানো আমার কাছে অনেকটা দায়বদ্ধ হয়ে গেছে, পরমার জীবনটা আমার কাছে অনেক, এখানে সামাজিক রীতিনীতি স্যার মানে বাইরের লোক আমার কাছে কিচ্ছু ছিল না, তখন পরমার জীবনটা আমার কাছে ছিল সবচেয়ে মূল্যবান। তাই জন্য আমি দৌড়ে ছুটে রাস্তায় গিয়েছিলাম এবং রাস্তায় গিয়ে আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম, তখনই হঠাৎ করে রিতম স্যারকে দেখতে পেয়েছিলাম এবং রিতম স্যারকে ডেকে নিয়ে এসে আমি তৎক্ষণাৎ সেইটাকে, আমার মাথায় কাজ করছিল না আমি তখন কি করব, তাই জন্য আমি দ্রুত তাকে নিয়ে গিয়েছিলাম। ঠিক আছে, এটা করার জন্য যদি আমাকে শাস্তি পেতে হয় তাহলে আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন, আপনারা আমাকে শাস্তি দিন। কি হলো, আপনারা আমাকে শাস্তি দিন, কিন্তু ওই মানুষটাকে টানবেন না। আদিত্যর কথা উদ্দেশ্য করে বলতে লাগে, ওই মানুষটাকে টানবেন না, উনি ওনার যেটুকু করার প্রয়োজন ছিল উনি সেটুকুই করেছেন, উনি তার এখতিয়ারের বাইরে যেতে পারেননি। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি সুদীপা বারবার বলছে আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন। তখন সেখানে বড় মা বলতে লাগে, থাক থাক বাবা, হয়েছে অনেক হয়েছে, এই সব যে যার কাজে চলে যাও, এই অভ্র তুমি তোমার বউকে নিয়ে ঘরে চলে যাও, ঘরে চলে যাও। এবার সবাই মিলে কিন্তু সেখান থেকে চলে যায়। তখন সেখানে সুদীপা প্রচন্ড কান্নায় ভেঙে পড়তে শুরু করে দেয় আর রূপা এগিয়ে গিয়ে সুদীপাকে বুকে জড়িয়ে ধরে বলতে লাগে, মা তোমার কি হয়েছে, মা তুমি কেঁদো না, তুমি কেঁদো না। এদিকে তখন সুনন্দা এগিয়ে এসে বলতে লাগে যে সুদীপা তুমি চলে যাও, তুমি একটু রেস্ট নাও গে। আর এদিকে রূপা যখন চলতে যাবে তার সঙ্গে, তখন বলতে লাগে, এই রূপা তুমি কোথায় যাচ্ছ, তুমি আমার সঙ্গে ঘুমাবে। তখন রূপা বলতে লাগে, না আমি তোমার সঙ্গে ঘুমাবো না। তখন সুনন্দা বলতে লাগে, আসলে ওরা আজকে থাক না, আজকে সব দিন তো তোমার মায়ের সঙ্গে তুমি ঘুমাও, আজকে আমার সঙ্গে ঘুমাও, কি পারবে না? তখন রূপা বলতে লাগে, হ্যাঁ আমি যাচ্ছি এই বলে কিন্তু সেখান থেকে চলে যায়। এদিকে সুদীপা দাঁড়িয়ে রয়েছে নীরব নিতর হয়ে এবং আদিত্য দাঁড়িয়ে রয়েছে। তখন অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা যে পরমাকে ঘরে নিয়ে গেছে এবং অভ্র গিয়ে পরমাকে সেবা শুশ্রূষা করতে লাগে, তার পাটাগুলো একেবারে খাড়ের ওপরে তুলে দিতে শুরু করে দেয়, পরমার দিকে অবাক দৃশ্যে তাকিয়ে রয়েছে। হঠাৎ করে পরমার চোখের সামনে একটা চুল পড়েছিল, চুলটাকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে অভ্র যেই না হাত তুলেছে তার হাতটা কেঁপে যায়, না এটা করবো না এরকম 7 মাসের মধ্যে ভেঙে পড়ে, তারপর হাতটা সে নামিয়ে দেয়। তখন অভ্র বলতে লাগে, পরমা তুমি এরকম কাজ কোনোদিন করো না, তোমার যা করতে ইচ্ছে করে তুমি সব করো, কিন্তু প্লিজ এরকমটা কাজটা করো না, তোমার এরকম হলে কত কষ্ট হয়, তুমি তো আমাদের থেকে হারিয়ে যেতে, বলো পরমা, তুমি তো আমাদের থেকে হারিয়ে দেখে। এই বলে কিন্তু অভ্র নিজের ইমোশনটাকে আর কন্ট্রোল করতে পারেনি, সে নিজের নিজের আবেগটাকে কিন্তু তার সামনে প্রেজেন্ট করতে শুরু করে দেয়। না পরমা, তুমি এরকমটা করবে না, তোমার যা ইচ্ছায় তুমি সব করো, তোমার যেখানে যেতে যা করতে ইচ্ছে করে আমি বারবারই কিন্তু তোমার পক্ষ নেব পরমা, আমি তোমার পক্ষ নেব, তোমার বলো তোমার কি ইচ্ছা করছে। তখন সেখানে এরকম কথা শুনতেই কিন্তু পরমা বলতে লাগে, ঠিক আছে আমার যা ইচ্ছা আপনি তাই করবেন, আমার যা ইচ্ছা তুমি তাই করবে, অভ্র তুমি তাই করবে। তখন বলতে লাগে, হ্যাঁ আমি তাই করব। তখন সেখানে পরমা বলতে লাগে, আমার মুক্তি চাই অভ্র, আমার চাই যেটা সেটা হচ্ছে মুক্তি চাই। আর এমন কথা শুনতেই কিন্তু অভ্রের চোখটা কপালে উঠে গেছে, অভ্র সেখান থেকে উঠে দাঁড়িয়েছে, সে কি করবে সে
বুঝতে পারছে না। এদিকে পরমা বারবার বলতে লাগে, কি হলো অভ্র, তুমি এ কথা রাখতে পারবে না? তুমি আমাকে মুক্তি দিতে পারবে না? বলো, তুমি আমাকে মুক্তি দিতে পারবে না? আমি যে ভুলতে পারছি না, আমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আমি অপরাধবোধে কাজ করছি, আমি তোমাকে জড়িয়ে নিতে চাই না অভ্র, আমি তোমাকে জড়িয়ে নিতে চাই না। তখন সেখানে অভ্র বলতে লাগে, তোমার যা করার ইচ্ছা তুমি তুমি তাই করো, কিন্তু এই কি কথা বলছো, এই কি কথা বলছো? আমি চেয়েছিলাম আমাদেরকে আবার নতুন করে গড়ে তুলতে, তাই জন্য আমি সবরতভাবে চেষ্টা করেছি। আমি যেদিনকে তোমাকে দেখতে গিয়েছিলাম, পাত্রী হিসেবে দেখতে গিয়েছিলাম, তোমার ফটোটা দেখে আমি প্রেমে পড়ে গিয়েছিলাম তোমার, তারপর থেকেই তো তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম। এর মধ্যে আমার কি দোষ বলো? আমি কি সারা জীবন কষ্ট পাবো বলো পরমা? আমি কি সারা জীবন কষ্ট পাবো? তুমি বলো আমি কি সারা জীবন কষ্ট পাবো? কিন্তু পরমা বলতে লাগে, না, আমার অপরাধবোধ আমি আমি ভুলতে পারছি না অভ্র, আমি মুক্তি চাই, আমি আমার মতো করে বাঁচতে চাই। আমি কি করব বলো অভ্র, আমি কি করব? আমার কি করার আছে বলো? আমি যে তোমার ভাইকে ভুলতে পারছি না। তখন অভ্র উঠে দাঁড়ায় বলতে লাগে, তুমি এমন কোনো কাজ করো না যাতে করে আমার মা এবং আমাকে যেন জেলের ঘানি টানতে না হয়, সেক্ষেত্রে এরকম কাজ করবে না। পরমা বলতে লাগে, না, আমি আপনাদের কখনো সেরকম কাজ করব না। আমি, বিশ্বাস করেন, আমি কাউকে এরকম ভাবে দোষী সাব্যস্ত করিনি, কাউকে এরকম ভাবে নির্যাতন করিনি, কষ্ট দিইনি। আমি কোনোদিন কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমি শাস্তি পাই। আমি অনেক দূরে চলে যেতে চাই, যেখানে আপনার ভাইয়ের ছায়াও আমার আশেপাশে যেন না আসে, আপনার ভাইয়ের ছায়াও যেন আমার আশেপাশে না আসে, সেরকম দূরে চলে যেতে চাই অভ্র, আমি একা থাকতে চাই, আমি একা থাকতে চাই। তখন অভ্র কি বলবে? অভ্র নিজেও কিছু বুঝতে পারছে না। তখন অভ্র বলতে লাগে, তোমার যা ইচ্ছে তাই করো, তোমার যা ইচ্ছে তাই করো। এই বলে কিন্তু অভ্র সেখান থেকে মনে কষ্ট, যন্ত্রণা নিয়ে, হতাশা নিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে যায় এবং পরমা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের দিকে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সুদীপা বলতে লাগে, আদিত্যকে বলতে লাগে যে, আপনি আমার উপরে রাগ করেছেন, আপনি রাগ করবেন না প্লিজ, আপনার সম্পর্কে আমি এরকম কথা বলতে চাইনি, আমি আপনাকে এরকম করে বলতে চাইনি, ওরা সব অপমান করছিল, আপনি আমার জন্য এতভাবে ঢাল হয়ে আমাকে উদ্ধার করছেন, আমাকে আমাকে রক্ষা করছেন, সেক্ষেত্রে আপনাকে যখন অপমান করা হচ্ছে, আপনার উপরে যখন অঙ্গুলি নির্দেশ করা হচ্ছে, আঙুল উঠছে, তখন আমি আর চুপ করে থাকতে পারিনি। তখন অভ্র অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সুদীপার দিকে এবং বারবার তার প্রতিচ্ছবিতে ভেসে উঠছে ওই ঋতব স্যারের কথা। ঋতব স্যার কখনো তাকে ড্রপ করিয়ে দিচ্ছে, কখনো রাস্তায় গল্প করছে, কখনো ঘরে চলে আসছে, বাড়িতে চলে আসছে, রাস্তাঘাটে দেখা যাচ্ছে। এই সমস্ত প্রতিচ্ছবিগুলো কিন্তু আদিত্যের চোখে মুখে ভাসতে শুরু করে দেয়। সে কি করবে সে নিজে বুঝতে পারছে না। তখন সেখানে সুদীপা সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছে যে, এই মানুষটা কেন আমার দিকে তাকিয়ে রয়েছে? আমার কি কোনো সমস্যা হচ্ছে? আমার কি কোনো ভুল দেখছে? আমার দিকে কেন এমনভাবে তাকিয়ে রয়েছে? সুদীপা সামনের দিকে এগিয়ে যায়, বলতে লাগে, আপনি আমার দিকে এরকম করে তাকিয়ে রয়েছেন কেন? আপনি কি আমাকে কিছু বলতে চান? দেখুন, আপনি আমাকে কিছু বলতে চান বলেন, আপনার যদি কিছু বলার থাকে আপনি তাহলে বলতে পারেন অবশ্যই। তখন সেখানে আদিত্য বলতে লাগে, হ্যাঁ, আমার কিছু বলার ছিল। তখন বলে, বলেন বলেন আপনার কি বলার আছে? তখন আদিত্য বলতে লাগে, আমি বলতে চাচ্ছিলাম ওই ঋতব স্যারের কথা। উনি আপনার কলেজের প্রফেসর, সেক্ষেত্রে বারবার বাড়িতে চলে আসেন, রাস্তাঘাটে আপনাকে ড্রপ করিয়ে দিয়ে যাচ্ছেন। আর এমন কথা শুনতেই সুদীপার চোখটা একেবারে জল করে ওঠে। সুদীপা প্রচন্ড রাগে উত্তেজিত হয়ে যায় আর বলতে লাগে, আপনি তাহলে এই কথাটা বলতে চাইছিলেন তাই না? এই কথা বলতে চাইছিলেন আপনি আমাকে? এই রকম করে কিন্তু সুদীপা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় এবং আদিত্যকে যা নয় তাই করে কথা শোনাতে শুরু করে দেয়। আপনাকে কে অধিকার দিয়েছে? আপনাকে কে অধিকার দিয়েছে আমার সম্পর্কে এরকম কথা বলার? আপনাকে কে অধিকার দিয়েছে? তখন সেখানে আদিত্য বলতে লাগে, আমি আপনার হাজবেন্ড, সেক্ষেত্রে আমার জানার অধিকার রয়েছে। আপনি কার সঙ্গে চলছেন, কার সঙ্গে ঘুরছেন, কার সঙ্গে যাচ্ছেন, আমার অবশ্যই অধিকার রয়েছে। কিন্তু সুদীপা বলতে লাগে, না, আমার অধিকার নিয়ে আপনি টানাটানি করবেন না। আমার সম্পর্কে জানার, আমার সম্পর্কে এই বিষয়গুলোকে নিয়ে ভাবার আপনার কোনো অধিকার নেই। এদিকে দেখুন আদিত্য অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সুদীপা এ কি বলছে? এবং সুদীপা কঠোর গলায় কিন্তু আদিত্যকে দমন করতে ব্যস্ত হয়ে পড়ে। তাকে ভুল বুঝে বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করে দেয়। আর ওদিক থেকে কুন্তলা সে মনে মনে ভাবতে লাগে, হ্যাঁ, ঠিক হচ্ছে, যে কাজটা বন্দুকের গুলিও করতে পারিনি, অবিশ্বাস আর সন্দেহ সেটা করে ফেলছে। যে কাজটা বন্দুকের গুলি করতে পারিনি, অনেক রকমের কাঠখড় পুড়িয়ে করতে পারিনি, সেটা অবিশ্বাস এবং সন্দেহ সেটা করিয়ে দিচ্ছে। বাবা, ভালোই হচ্ছে, ভালোই হচ্ছে। এদিকে আদিত্য সুদীপার মুখ থেকে এমন কথা, এমন থ্রেট শুনতেই একটা আইপিএস অফিসার সে কি করে মেনে নেবে? সে কিছু নিজেই বুঝতে পারছে না। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা, এই পরবর্তী পর্বে সুদীপ এবং আদিত্য কি আলাদা হয়ে যাবে? এই পরবর্তী পর্বে পরমা এবং অভ্র কি তারাও আলাদা হয়ে যাবে? পুরো বিষয়টাকে ঘেঁটে হয়ে যাবে? কি হতে পারে এর পরবর্তী পর্বে? অবশ্যই কমেন্টে জানিও।